আমরা দেখলাম যে গান্ধীজির ওই যে যেটা বললাম যে অহিংস আন্দোলনকে দমন করা খুবই কষ্টকর, কারণ আপনি তাদেরকে কোনো ফোর্স করতে পারবেন না। আর সহিংস যখন লাঠি সোটা নিয়ে গুলি নিয়ে আসবে তখন তাদেরকে আপনি সন্ত্রাসী বলে দমন করার জন্য বুলেট চালাইতে পারবেন। এই জন্য আমাদের সরকারও, আমলি সরকারও চাইছিল আন্দোলনটা সহিংস হোক। তখন সেটাকে তারা উস্কানি দিছে প্রথমে, উস্কানি দিয়ে পরে কিন্তু আর কন্ট্রোল করতে পারে নাই, বুঝছেন? তো এইটাই কথা। তো এখানে গান্ধীজির যে সত্যাগ্রহী আন্দোলনটা আমি একটু পুরাটা একটু আপনাদেরকে এক কথায় বলি, মানে একটু লম্বা করে বলি এক ডিটেলসে। যে সত্যাগ্রহ, সত্য বা অহিংসার উপর প্রতিষ্ঠিত বা অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে সত্যাগ্রহী সত্যাগ্রহী বা সত্যাগ্রহ নামে আখ্যা দেয়। তার মানে সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। তাহলে সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে সত্য, একটা একটা সত্য ঘটনা যেটা আমাদের কোটা সংস্কার দরকার, এবং আমরা অহিংস থাকবো, এটাই ছিল টেকনিক প্রথমের দিকের আন্দোলনটা। যে সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে বলা হয়, গান্ধীজি সত্যাগ্রহ নামে আখ্যা দেন। তার মতে সত্যাগ্রহ হলো আত্মার শক্তি বা প্রেমের শক্তি। তাহলে সত্যাগ্রহ মানে কি? আত্মার শক্তি বা প্রেমের শক্তি। গান্ধীজি মনে করেন সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে আন্দোলন করবে এবং কখনো সহিংসতা ছড়াইয়ে দিবে না। মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে তারা অত্যাচারীদের হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন ঘটানোর এবং তাদের মধ্যে একটা শুভ বুদ্ধি জাগ্রত করার জন্য তারা চেষ্টা করবে। এবং এই উদ্দেশ্য মানে এই সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে উনি 1917 সালে একটা আন্দোলন শুরু করছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার যে শ্বেতাঙ্গ সরকার, সেই শ্বেতাঙ্গ সরকারের জন্য, সেই শ্বেতাঙ্গ সরকারকে ফালাই দেওয়ার জন্য এই গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করে সেখানে সফল হয়েছিল। এবং সে একই যে টোটকা সেটা এসে ভারতবর্ষে অ্যাপ্লাই করছে। তার মানে এই প্রক্রিয়ায় আন্দোলন করে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সফলতা পেয়েছেন। 1917 সাল থেকে শুরু করে ব্রিটিশরা শুরু করে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়া পর্যন্ত কয়েকটি পর্যায়ে সত্যাগ্রহ আন্দোলন জারি ছিল। 1917 সাল থেকে শুরু করে ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলা ধাপে ধাপে সে সত্যাগ্রহ আন্দোলনকে নিয়ে গেল। তো মনে রাখবেন, একটা আন্দোলন সফল হওয়ার জন্য যেমন অহিংস আন্দোলন দরকার, আবার সহিংস আন্দোলন দরকার। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও সঠিক, গান্ধীজিও সঠিক, উভয় সঠিক। সহিংসতাও দরকার, অহিংসাও দরকার। দেখেন না পরবর্তীতে ফলাফল কি, ইট টিট মারছে পুলিশের, পুলিশ ভয় পেয়ে গেছে। তো এইটাও একটা বিষয় যে সহিংস এবং অহিংস দুটাই দরকার। তো এরপর আমরা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন। তো এইবার ঘটনাটা হইলে কি, আমরা খেলাফত আন্দোলনের দিকে যাই। দেখেন খেলাফত আন্দোলন, তো এখন মুসলমানরা শুরু করলো খেলাফত আন্দোলন, আর গান্ধীজি শুরু করলো সত্যাগ্রহ আন্দোলন। এখন এই দুইটা আন্দোলনকে একত্রিত করার একটা চেষ্টা হবে। যে 1919 সালের 13ই এপ্রিল সংগঠিত, আচ্ছা এখানে তো আচ্ছা গান্ধীজির যে সত্যাগ্রহ আন্দোলনটা আমরা বললাম, তো এখন আমরা একটু ধারাবাহিকভাবে আগাই, এরপরে সত্যাগ্রহ আন্দোলনে আমি আবার আসব লিঙ্ক করার জন্য। খেলাফত আন্দোলন আর সত্যাগ্রহ আন্দোলনকে লিঙ্ক করার জন্য আমি আবার এখানে আসব। এবার আমরা শুরু করলাম যে, তার মানে খেয়াল করেন, একসাথে খেলাফত আন্দোলন আর সত্যাগ্রহ আন্দোলন দুইটাই কিন্তু অহিংস আন্দোলন। খেলাফত আন্দোলন অহিংস, সত্যাগ্রহ আন্দোলন অহিংস। একটা করতেছে হিন্দুরা, একটা করতেছে মুসলমানরা। এবার একটা একটা নেতৃত্বে হচ্ছে গান্ধীজি, আর একটা নেতৃত্বে হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে কিন্তু একটা বৈরিতা আছে। কেন জানেন? ওই যে 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ হয়ে গেছে, এই জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। এই দূরত্ব নিরসনের জন্যই এখানে খেলাফত আন্দোলন আর অহিংস আন্দোলন দুটা একত্রিত হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা সামনে দেখব। এখন রাওলাট আইন বা কালো আইন এটা কি? রাওলাট আইন পাশ করেন ব্রিটিশ সরকার। তো ব্রিটিশ সরকার দ্বারা, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আবার নিয়ে আসতেছি। দেখেন, তো রাওলাট আইন বা কালো আইন এটা পাশ হয় 1919 সালে। এটার বিষয়টা ছিল, রাওলাট আইন পাশ হয় ব্রিটিশ সরকার দ্বারা ভারতে সরকার বিরোধী আন্দোলন এবং
সাম্প্রদায়িক দ্বন্দ্ব নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ। এই আইন করা হয়েছিল, এই আইনের বিভিন্ন ধারা ছিল যেগুলোর মধ্যে ব্রিটিশ বিরোধী বা সরকার বিরোধী প্রচারণার জন্য দণ্ডনীয় ঘোষণা, মানে আপনি যদি সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেন সেটা দণ্ডনীয় হবে। যেমন ওই যে আছে না আমাদের বাংলাদেশে আইসিটি আইন, আরো বিভিন্ন আইন আছে, ফেসবুকে কিছু একটা লেখলেই ধরে নিয়ে যাবে, উল্টা করে ঝুলে ডিবি কার্যালয়ে মারবে, সেই আইন ওরা করছে যে ব্রিটিশ সরকার বিরোধী কোনো কথাবার্তা বলা যাবে না। দেখেন, আপনারা কি জানেন যে সরকার বিরোধী আর রাষ্ট্র বিরোধী দুইটা এক না? সরকার আর রাষ্ট্র কখনো এক হয় নাই। বাংলাদেশে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্র কি পরিবর্তন হয়েছে? রাষ্ট্র মানে বাংলাদেশ, রাষ্ট্র মানে পতাকা। তো আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন, কিন্তু আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনি রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এগুলো নিয়ে যখন কথা হবে তখন সেটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আর যেমন সরকার বিরোধী আপনি কথা বলতে হবে, যেমন ইউনূস সরকারকে আপনি ফেসবুকে লেখেন, ইউনূস সরকার নিয়ে আপনি যা মনে আছে তা ফেসবুকে লেখেন, দেখবেন আপনাকে কেউই ধরবে না। কারণ হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায় না, রাষ্ট্রের সার্বভৌমত্ব এগুলো নিয়ে কথা বলা যায় না। তো ওগুলো তখন রাষ্ট্রবিরোধী কাজ হবে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কিন্তু শেখ হাসিনা মনে করছে রাজা চতুর্দশ লুইয়ের মতো বলছে আমি রাষ্ট্র, যেটা আলাউদ্দিন খলজি বলছিল, মনে আছে? আলাউদ্দিন খলজি বলছিল আমি রাষ্ট্র, শেখ হাসিনা বলছে আমি রাষ্ট্র। এই জন্য যখন ফেসবুকে লেখালেখি করলে ধরে নিয়ে যেত। তো এই যে বলছে যে এই জন্য ইংরেজরাও বলতেছে আমি রাষ্ট্র, আমি সরকার, আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না। সে একটা সরকার বিরোধী প্রচারণার জন্য দণ্ডনীয় ঘোষণা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, যেটা আওয়ামী লীগ আমলে ছিল, বিনা পরোয়ানায় ধরে নিয়ে যাওয়া, বাড়ি তল্লাশি। দেখছেন একদম সব মিলে যাচ্ছে, আমি বললাম তো ইংরেজদের সাথে আওয়ামী লীগের এই শাসনটার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বাড়ি তল্লাশি, জনকভাবে সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচার কার্য। দেখছেন প্রত্যেকটা লাইন মিলে। এখন আপনারা বলবেন যে ভাই সবকিছু আপনি মিলান কেন? দেখেন আপনি নিজেই কমন সেন্স দিয়ে চিন্তা করেন, সবকিছু মিলে যাচ্ছে। সন্দেহজনকভাবে সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচার কার্য মিলে যাচ্ছে, সংবাদপত্রের কণ্ঠরোধ তাও মিলে যাচ্ছে। দেখছেন পত্রিকাগুলো কথা বলতে পারতো না, মুক্তির জন্য অর্থদণ্ড এবং আপিলের নিষেধাজ্ঞা। ঠিক আছে, দেখে দেখে আপিল দিতে হবে, যারা একটু সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে ওদেরকে আপিল করার অনুমতি দেওয়া যাবে না, আপিলের নিষেধাজ্ঞা, এগুলা সবকিছু অন্তর্ভুক্ত ছিল। এই হলো কুখ্যাত কালো সেই রাওলাট আইন বা কালো আইন। যখন এই আইন প্রকাশ হইল তখন সবাই তো মানে মাথা টাথা গরম করে ফেলছে, তাই না? যে সবাই ঘটনা কি কি শুরু হইলো আমাদের দেশে। তখন এই সবাই মিলে এই রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে জালিওয়ানাবাগ জালিয়ানওয়ালাবাগ জালিয়ানওয়ালাবাগে ভারতের নাগরিকরা একত্রিত হইল। জালিয়ানওয়ালাবাগ হচ্ছে আপনার ভারতের একটা অংশ, এটা উচ্চারণটা খুব কঠিন, জালিয়ানওয়ালাবাগ। সেখানে ভারতের নাগরিকরা একত্রিত হইলো, তারা সবাই ছিল নিরস্ত্র, তারা সবাই নিরস্ত্র। এই যে দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা শিল্পীর তুলিতে আঁকা ছবি, এটা ওখানকার ইয়ে না। দেখবেন যে এখানে সব নিরস্ত্র মানুষ, 24-এর সেই গণ আন্দোলন, তাই না, যেখানে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হইলো, এখানেও সেই একই কাজ ঘটনা হয়েছে। মনে হয় জন্য এই রাওলাট আইনেরই মানে পুনরাবৃত্তি করলো 2024-এ। যে এই যে যেই ধরনের এই এই ধরনের ফ্যাসিবাদীর বা এই ধরনের আপনার কি বলা যায়, এই ধরনের যেই জনহিত মানে জনগণের স্বার্থ বিরোধী যেসব আইনের জন্য এই ওখানে জালিয়ানওয়ালাবাগে মানুষ একত্রিত হইল। এরপর ব্রিটিশ সরকার সরাসরি সরাসরি এখানে গুলি করার, নিরস্ত্র মানুষের উপর গুলি করার পারমিশন দিয়ে দিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে। এই হত্যাকাণ্ডে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। তাহলে পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনাটা 13ই এপ্রিল 1919 সাল, 13ই এপ্রিল 1919 সালে এই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডটা হইল। এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে জেনারেল ডায়ারের নেতৃত্বে, ডায়ারিং, তাই না, ডায়ার, এই জেনারেল ডায়ারের নির্দেশে। তাহলে জেনারেল ডায়ার উনি সেনাবাহিনীকে পুলিশকে মানে বলছে যে তোমরা নিরস্ত্র মানুষের উপর ফায়ার করো। 13ই এপ্রিল 1919 সাল। তাহলে 13ই এপ্রিল 1919 সালে এই ঘটনা ঘটলো। আর 1818 সালে কি হয়েছে বলেন তো, দেখি মনে আছে কিনা কারো 1818 সাল।
মনে আছে কারো? দেখেন, ফয়েজি আন্দোলন শুরু হয় 1818 সালে। ফয়েজি আন্দোলন শুরু হয় 1818 সালে, ফয়েজি আন্দোলন শুরু হয়, এটা মনে রাখবেন। আর 1919 সালে 13ই এপ্রিল কি হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। বুঝছেন? একটু এইভাবে লিঙ্ক করে একটু মনে রাখবেন আর কি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে আবার ভাইয়া 1919 1800 1919 সালে হ্যাঁ, রাওলাট আইন পাশ হয়। খিলাফত আন্দোলন হ্যাঁ, 1919 সালে, খেলাফত আন্দোলন, রাওলাট রাওলাট আইন, আইন পাস হয় তারপর 19 হচ্ছে সালে। মন্টেগু চেমসফোর্ড আইন। খেলাফত আন্দোলন, রাওলাট আইন, সেমস মন্টেগু চেমসফোর্ড আইন, যে আইনের মাধ্যমে ভারতবর্ষে স্বায়ত্ত শাসনের একটা আইন, স্বায়ত্ত শাসনের জন্য একটা আইন প্রণয়ন করে। ধীরে ধীরে মানে এই আইনের মাধ্যমে স্বায়ত্ত শাসন একটি দেশের জন্য ধীরে ধীরে বিকাশের জন্য কাজ করে। মানে একটা দেশে ভারতীয়দের মধ্যে স্বায়ত্ত শাসন বিকাশের জন্য, স্বায়ত্ত শাসন যাতে হয় এই জন্য একটা আইন তৈরি হয়েছে, সেটা নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। এইটাও কিন্তু 1919 সালে। রাওলাট আইন 1919 সালে, খেলাফত আন্দোলন 1919 সালে, তারপরে এরপরে তারপরে হচ্ছে আপনার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে। আচ্ছা, তো এরপরে যেটা হয় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ব্রিটিশ সরকারের প্রদত্ত নাইট উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইট উপাধিটা দিল সেটা তিনি পরিত্যাগ করছে, বর্জন করছে। মানে রবীন্দ্রনাথকে অনেকে বলে, আমরাও বলি যে ব্রিটিশের গোলাম, আসলে কিন্তু সে কখনো ব্রিটিশ বিরোধী, কখনো আবার ব্রিটিশদের পক্ষে। ইভেন আপনি হয়তোবা জানি অবাক হবেন যে ইংরেজরা আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এইটা নিয়েও ইতিহাসবিদদের মধ্যে দ্বৈত নীতি আছে। যে কেউ বলে ইংরেজ শাসন আমাদের জন্য ভালো হয়েছে, কেউ বলে আমাদের জন্য খারাপ হয়েছে। এই জন্য বলে ইতিহাস সবসময় বায়াসড। ইতিহাস যে লেখে তার উপর নির্ভর করবে ইতিহাস কোন দিকে গেল। আমরা 1952 সাল থেকে 1971 পর্যন্ত ইতিহাসটাকে আমরা অফ করে রাখার, এই মুহূর্তে অফ করে, গ্রুপে অফ করে রাখার কারণ হচ্ছে সামনের দিকে যারা ইতিহাস লিখবে, বইগুলা লিখবে, তারা কোন প্রেক্ষাপটে লিখবে সেটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা 1952 থেকে মানে দেশ বিভাগের পর থেকে 1947 থেকে 71 পর্যন্ত এই টাইমটা আমরা একটু পরে পড়বো, দেখবো দেশে কি কি পরিবর্তন হয়। এই ধরনের অনেক কিছুর উপর রিটেন করে আমাদের কোচিং এটা পড়াচ্ছে না, ওরা বলছে এটা পরে পড়াবে, এই জন্য আমরা এটা পরেই পড়বো। তো ইতিহাস সাধারণত যে যার হাতে লেখা হয়, যারা লেখে তাদের উপর নির্ভর করবে অনেক কিছু, যে সে কিভাবে কোন প্রেক্ষাপটে লিখতেছে। এই জন্য দেখবেন যে এর আগে প্রশ্নগুলোতে একরকম ছিল, এখন আগামীতে 1947-এর পর থেকে 1971 পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে অনেক কিছু থাকবে যেগুলো আমরা কখনো জানি নাই, শুনি নাই, কখনো বুঝি নাই, সেগুলো আবার ইতিহাসে চলে আসছে। অনেক কিছু ওখানে নতুন নতুন অ্যাড হবে। হোসেন শহীদ সরোয়ার্দীর অবদান আসবে, আরো অনেকের অবদান কিন্তু মুক্তিযুদ্ধের সময়। মাওলানা ভাসানীকে বিস্তারিতভাবে পড়তে হবে। অনেক ধরনের ক্যারেক্টার আমাদের সামনে কিন্তু আসবে। জিয়াউর রহমানের অবদানটা পড়তে হবে, যে জিয়াউর রহমান এখানে কি কি অবদান রাখছে। তো অসহযোগ আন্দোলন হচ্ছে, মনে রাখবেন যে এর আগে ইতিহাস যেটা লেখা হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর সাথে যাদেরকে একবারে বাদ দেওয়া যাচ্ছে না, যাদেরকে ইতিহাস থেকে কেটে ফেলাইয়া দেওয়া যাচ্ছে না, ওদেরকেই শুধুমাত্র রাখা হয়েছে। আর বঙ্গবন্ধু তো একচ্ছত্র অধিপতি ছিল তার। আর যাদেরকে একবারে ফালাই টালাই দেওয়া যাচ্ছে না তাদেরকে রাখা হয়েছে। এখন আমরা দেখবো সামনের দিকে ইতিহাস কোন দিকে যায়। আমাদের ইতিহাস খুবই দুর্ভাগ্য আমাদের জাতি হিসেবে, যে দেশে সরকার পরিবর্তন হলে আমাদেরকে ইতিহাস নতুন করে পড়তে হয়। একটা জাতির জন্য এর চাইতে লাঞ্ছনা আর কিছু না। তো এখন আন্দোলন চলে, এটা উভয় সরকারই দোষ, বিএনপি আওয়ামী লীগ উভয়েরই দোষ। এবার অসহযোগ আন্দোলন হচ্ছে, আন্দোলন চলে 1920 থেকে 1922 সাল পর্যন্ত। অসহযোগ আন্দোলন, এখন অসহযোগ আন্দোলনের মিনিংটা কি জানেন? অসহযোগ আন্দোলন হচ্ছে আমরা সরকারকে কোনো সহযোগিতা করব না। যে আন্দোলনটা এই যে আমাদের যেই 24-এর আন্দোলনের সর্বশেষ মুহূর্তে অসহযোগ আন্দোলন ঘোষণা করছিল তারা। আন্দোলনটা চলে 1920 থেকে 1922 সাল। ওই সময়ে ব্রিটিশ সরকারকে আমরা কোনো প্রকার সহযোগিতা করব না, তাদের ব্যাংকে চাকরি করবো না, ওইটা করবো না, সেটা করবো না, মানে সব জায়গায় তাদেরকে অসহযোগিতা করা হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যেমন ধরেন প্রবাসীরা রেমিটেন্স পাঠায় না, অসহযোগ আন্দোলনকে সমর্থন করে। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কেন্দ্র করে
এই আন্দোলনটি সংগঠিত হয়। এবার দেখেন, তো খিলাফত আন্দোলন যখন হচ্ছে, গান্ধীর অহিংস আন্দোলন যখন হচ্ছে, তখন গান্ধীজি চিন্তা করলো যে বঙ্গভঙ্গ রদের পরে তো মুসলমান হিন্দুদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। আমরা কিভাবে এই উভয় জাতিকে একত্রিত না করলে তো ব্রিটিশদেরকে তাড়ানো যাবে না। এই জন্য সে সত্যাগ্রহ আন্দোলন আর খিলাফত আন্দোলনকে একত্রিত করার চেষ্টা করলো। যে মুসলমানদের আন্দোলনে সে সমর্থন জানালো খিলাফত আন্দোলনে, আর খিলাফত আন্দোলন তার সত্যাগ্রহ আন্দোলনকে সমর্থন জানালো। 1919 সালে 13 এপ্রিল সংগঠিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে এবং 1919 সালে রাওলাট অ্যাক্ট সরকারি নির্যাতনের প্রমাণ রূপে চিহ্নিত করে এর প্রতিবাদে অহিংস জাতীয়তাবাদী আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন জোরদার করা হয়। তার আন্দোলনের প্রতি আমি যথেষ্ট বকবক করার প্লেয়ার, তো এই জন্য এতক্ষণ ধরে বকবক করতে পারতেছি। সেই ধরেন 4টা থেকে শুরু করে এখন 7টা, মানে 3 ঘন্টা হয়ে গেছে। এই যে একটা সময় কোচিং এ ক্লাস নিতাম প্রচুর, তো ওই সময়ের অভ্যাসটা থাকাতে এখন পারি, কিন্তু যদি এখন গলা ব্যথা হয়ে গেছে। তো 1919 সালে 23 এপ্রিল সংগঠিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং 1919 সালের রাওলাট অ্যাক্টকে সরকারি নির্যাতনের প্রমাণ রূপে চিহ্নিত করে এর প্রতিবাদে অহিংস জাতীয়তাবাদী আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন জোরদার করা হয়। তো তার আন্দোলনের প্রতি মুসলমানদের সমর্থন নিশ্চিত করার জন্য উনি খেলাফত আন্দোলনকেও সমর্থন করে গান্ধীজি, এবং কেন্দ্রীয় খেলাফত কমিটির সদস্য হন। চিন্তা করেন যে সত্যাগ্রহ আন্দোলনটাকে সে আরো বড় করে তোলার জন্য, মুসলমানরাও যাতে এখানে সমর্থন করে, এই জন্য উনি মুসলমানদের খেলাফত যে আন্দোলন, সে আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে। এরপর সর্বভারতীয় কংগ্রেসের নাগপুর সম্মেলনে 1920 সালে স্বরাজ কর্মসূচিতে খেলাফত আন্দোলন দাবির সঙ্গে যুক্ত করেন। তার মানে 1920 সালে তিনি আবার যেই গান্ধীজি স্বরাজ কর্মসূচিকে খেলাফত, যে গান্ধীজি আরেকটা কর্মসূচি দিয়েছিল স্বরাজ কর্মসূচি, তার সাথে তিনি খেলাফত যে আন্দোলনের দাবির সাথে যুক্ত করেন, এবং উভয়ের লক্ষ্য ছিল অসহযোগ আন্দোলনের পরিকল্পনা। তাহলে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা, এই যে অসহযোগ আন্দোলনটা যে হইলো, এটা হলো খিলাফত আন্দোলন আর সত্যাগ্রহ আন্দোলন দুটাকে মিক্সড করে পরস্পরকে সমর্থন করে এই আন্দোলনটা শুরু হলো। এবং 1920 সালে মাঝামাঝি সময়ে খিলাফত আন্দোলনের প্রতি গান্ধীর সমর্থনের বিনিময়ে খেলাফত নেতৃবৃন্দ গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনে একাত্মতা পোষণ করেন। এভাবেই ব্রিটিশ ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম সম্প্রদায় একত্রে একটি সম্মিলিত ফ্রন্ট গঠন করে। যদিও এই ফ্রন্ট বেশি দিন ছিল না, তাদের মধ্যে আবারও দ্বন্দ্ব লেগে গেছিল। আমরা বেঙ্গল ফ্যাক্ট আন্দোলনটা একটু পরে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, তো কথা অনেক বলতেছি। তো আমরা দেখব যে অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 সাল পর্যন্ত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনটা গঠিত হয়েছিল। এবার আমরা দেখব যে বেঙ্গল প্যাক্ট, এটা হচ্ছে 1923 বাংলায় হিন্দু মুসলমান সমস্যা দূর করার জন্য যে চুক্তি সম্পাদন করা হয়েছিল, ইতিহাসে তার বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে পরিচিত। তাহলে এই যে আমাদের হিন্দু মুসলমান দাঙ্গা, এই বিভিন্ন সহিংসতা, এগুলোর জন্য তো আপনার এগুলোর জন্য ব্রিটিশরা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছিল, কারণ হিন্দু মুসলিম তো সংঘাতে ব্যস্ত, ওরা হইলো মাঝখানে বিচার করতেছে। তো এই জন্য স্বরাজ দলের নেতা, ওই যে আমরা দেখলাম না যে সর্বভারতীয় কংগ্রেসের নাগপুর সম্মেলনে গান্ধী স্বরাজ, সেই স্বরাজ দল, এটা হলো স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস। খুব গুরুত্বপূর্ণ যে স্বরাজ দলের নেতা কে ছিল, চিত্তরঞ্জন দাস উপমহাদেশের রাজনীতিতে হিন্দু মুসলমান সমস্যা গভীরভাবে উপলব্ধি করে এই চুক্তি করেন। তাহলে বেঙ্গল ফ্যাক্ট 1923 খুব গুরুত্বপূর্ণ। এখানে উপমহাদেশে হিন্দু মুসলমান যে দ্বন্দ্ব,
এটা যে ব্রিটিশদের যে আলাদা একটা এক্সট্রা বিট অফ পাওয়ার দিচ্ছে, সেই বিষয়টাকেই উনি এই কি আপনার চিত্তরঞ্জন দাস উনি বিষয়টা বুঝছেন। তো বেঙ্গল প্যাক্ট এই জন্য উনি একটা মানে এই যে বেঙ্গল প্যাক্ট একটা চুক্তি করছে, এটা একটা চুক্তি বেঙ্গল প্যাক্ট। তো বেঙ্গল প্যাক্ট চুক্তি এটি সিআর দাস ফর্মুলা নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ যে কোনটা সিআর দাস ফর্মুলা নামে পরিচিত, বেঙ্গল ফ্যাক্ট 1923। তাহলে বেঙ্গল ফ্যাক্ট 1923 হচ্ছে সিআর দাস ফর্মুলা নামে পরিচিত। স্বাক্ষর করেন 1923 সালে। তো পক্ষে এখানে স্বরাজ পার্টি এটার পক্ষে সাইন করে, আর মুসলমানদের এক অংশ। তার মানে হিন্দু মুসলমানদের সমস্যা নিরসন করার জন্য বেঙ্গল প্যাক্ট 1923 যে চুক্তিটা গঠন করে, এই চুক্তিতে দুটা পক্ষ, একটা হচ্ছে স্বরাজ পার্টি আর একটা হচ্ছে মুসলমানদের এক অংশ। এখন তো এখানে এখানে আমরা দেখব যে আইন অমান্য আন্দোলন 1929 সালে ভাইসরয় আরয়ন কর্তৃক ঘোষিত ডোমিনিয়নের প্রতিবাদে মহাত্মা গান্ধী 1930 সালে এই আন্দোলন করেন ডোমিনিয়নের প্রতিবাদে। এখন আপনাদেরকে বুঝতে হবে ডোমিনিয়ন জিনিসটা কি। তো ভারত এবং ভারত যেই মানে ভারতের হিন্দু মুসলমান যে সমস্যাটা, এই হিন্দু মুসলমান সমস্যার জন্য তো এবং আন্দোলনগুলো খুব প্রখর হচ্ছে, হিন্দু মুসলিম একসাথে হয়ে গেছে, আন্দোলনগুলো খুব প্রখর হচ্ছে। তখন ব্রিটিশরা চিন্তা করলো আসলে আমরা এই দেশটাকে এইভাবে শাসন করতে আর পারবো না। তখন তারা চেষ্টা করলো যে ডোমিনিয়ন শাসন ব্যবস্থা চালু করতে। এখানে ডোমিনিয়ন মানে হচ্ছে এদের কোনো নির্দিষ্ট কোনো সংবিধান থাকবে না এবং এদের রাজা হবে তারাই। মানে আমাদের রাষ্ট্রপতির আসনে যেমন আমরা এখন শাহাবুদ্দিন চুপ্পু বসে আছে, ভারতের দ্রৌপদী মুর্মু বসে আছে। তো বলতেছে রাষ্ট্রপতির আসনে বসবে ব্রিটিশ, ওই যে ব্রিটিশদের এখন ধরেন এই যে মানে কি মানে ধরেন যে ইংল্যান্ডে এখন যেটা চলে, যে ওখানে ব্রিটিশরাই থাকবে কেন্দ্রে। আর এদিকে ডোমিনিয়ন রাষ্ট্র ব্যবস্থা হলো যাদের কোনো নির্দিষ্ট সংবিধান থাকবে না এবং যাদের কোনো সরকার প্রধান থাকবে না, সরকার প্রধান এবং সংবিধান এগুলো সবকিছু ব্রিটিশদের কথা মতো চলবে। এই ডোমিনিয়ন যে আইন, এবার হিন্দু মুসলমান এবার সবাই বলছে আরে না না সরো, তোমাদের এসব ডোমিনিয়ন মানি না, আমরা চাই কি স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা দিয়ে দাও, তোমাদের এসব ডোমিনিয়ন রাষ্ট্র। মানে ডোমিনিয়ন রাষ্ট্র হচ্ছে এটাই, যাদের সরকার প্রধান এবং সংবিধান ব্রিটিশকে ফলো করা হবে। ওরা চাইছিল এটা যে একেবারে আমরা ভারত কলোনিটা একেবারে না ছাইড়া দিয়া আমরা একটু ডোমিনিয়ন শাসন ব্যবস্থা করা যায় কিনা দেখি। তো 1929 সালে আইন অমান্য আন্দোলনের যে 1929 সালে ভাইসরয় আরয়ন কর্তৃক ঘোষিত ডোমিনিয়নের প্রতিবাদে মহাত্মা গান্ধী 1930 সালে এই আন্দোলন শুরু করেন। তাহলে 1930 সালে এই যে ডোমিনিয়ন যে আইনটা ঘোষিত হয়েছে, মহাত্মা গান্ধী সহকারে বলছে তোমাদের এসব ডোমিনিয়ন মানি না, তোমরা এখান থেকে সরো। আমরা এখন গুরুত্বপূর্ণ একটা কমিশন পড়ব, সেটার নাম হচ্ছে সাইমন কমিশন। এখানে কিছু স্লাইড একটু এলোমেলো আছে, এখানে একটু ধারাবাহিকতার একটু অভাব আছে, এই জন্য আমি একটু এগুলার বাইরেও বিভিন্ন কথাবার্তা বলতেছি। আমরা এখন একটু সাইমন কমিশন পড়ব এইটার প্রেক্ষাপটে, এই যে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে। লর্ড ডারউইন এর সময় উপমহাদেশে ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করার জন্য, ভালো করে বোঝেন সাইমন কমিশন কি। সাইমন কমিশন হচ্ছে লর্ড ডারউইনের সময়, এই যে ডারউইন কর্তৃক ঘোষিত ডোমিনিয়ন যে আইন, এই ডোমিনিয়ন আইনটাকে প্রতিবাদ করছে 1930 সালে মহাত্মা গান্ধী। তো স্লাইড কি চেঞ্জ করতে না না, স্লাইড চেঞ্জ করি না, আমরা বেঙ্গল ফ্যাক্ট আইন অমান্য আন্দোলনই আছে, বুঝছেন, নিচ দিয়ে সত্যাগ্রহ আন্দোলন লেখা। এখন আমি একটা সাইমন কমিশন স্লাইডের বাইরে বলতেছি, সাইমন কমিশন আসবে সামনে, এখনই বলতেছি। লর্ড মানে আন্দোলনটা বোঝার জন্য, লর্ড ডারউইন এই সময়ে উপমহাদেশে ভবিষ্যৎ সংবিধানটা কেমন হবে, মানে ব্রিটিশরা চিন্তা করলে এত আন্দোলনের মধ্যে তো শাসন করা যায় না, আমরা ওদেরকে মানে ওদেরকে আমরা একটু ভিন্নভাবে আমাদের সাথে রাখবো ডোমিনিয়ন রাষ্ট্র হিসেবে। ওদের সংবিধান থাকবে না, সরকার প্রধান আমরাই থাকবো, এমনি দেশ ওরা চালাবে, এরকম। তো এইটা তো মানে নাই, গান্ধীজি সহকারে 1930 সালে এই আন্দোলনকে রহিত করছে। এখন দেখেন যখন লর্ড ডারউইন
এই সময় উপমহাদেশে ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করার জন্য একটা কমিশনের নাম দেন। কমিশন তৈরি করে তার নাম হচ্ছে সাইমন কমিশন 1927 সালে। তাহলে সাইমন কমিশন হয় 1927 সালে। এটি সাদা কমিশন নামেও পরিচিত। ওই যে শ্বেতপত্র বলে না, শ্বেতপত্র তৈরি হবে, সাদা কমিশন নামে পরিচিত। এর সদস্য ছিল 8 জন। তাহলে সাইমন কমিশনের সদস্য ছিল 8 জন। সাইমন কমিশন রিপোর্ট প্রকাশ করে 1930 সালে। তাহলে 1930 সালে সাইমন কমিশন রিপোর্ট প্রকাশ করে। গঠিত হয় 27 সালে, আর 30 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। তাহলে 30 সালে গঠিত হয়, 8 জন সদস্য ছিল। সরি, 27 সালে গঠিত হয়, 8 জন সদস্য ছিল, আর রিপোর্ট প্রকাশ করে 1930 সালে। ওই সময় লর্ড ছিল লর্ড কি আরউইন লর্ড আরউইন ছিল ওই সময়। তো কাজী নজরুল ইসলাম সাইমন কমিশন রিপোর্ট নামে, এবার যখন সাইমন কমিশন রিপোর্টটা দিল 1930 সালে, তখন তারা বললো যে ডোমিনিয়ন যে রাষ্ট্র, ডোমিনিয়ন রাষ্ট্রের কথা বলছিল, যে ভারত একটা ডোমিনিয়ন রাষ্ট্র হতে পারে। এটা যখন প্রকাশ পাইল 1930 সালে, তখন গান্ধীজি 1930 সালে একটা মানে কি একটা আন্দোলন তৈরি করে, মানে একটা আন্দোলন করে। এই আন্দোলনটাকে বলা হয় আইন অমান্য আন্দোলন। মানে ওরা যে আইনটা করছে সেই আইনটাকে অমান্য করছে গান্ধীজি। এবং আমাদের যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাইমন কমিশনের রিপোর্টকে ব্যঙ্গ করে উনি একটা ব্যঙ্গাত্মক কবিতা লেখে। সাইমন কমিশনের রিপোর্টকে অমান্য করে। মানে বোঝেন যে হিন্দু মুসলিম উভয় জায়গা থেকেই একটা প্রতিবাদের সুর তৈরি হলো সাইমন কমিশন। পরে সাইমন কমিশন টিকে নাই, এই সাইমন বেচারা সে পালাইছে ভারত থেকে, যে দেখছে না এদেরকে আর আসলে শাসন করা যাবে না। তো সত্যাগ্রহ আন্দোলন নিয়ে আমরা পড়ছিলাম। এখন আমরা একটু কিছু আহ, একটু বিপ্লবী কিছু আন্দোলন আমরা দেখি। তো সূর্যকুমার সেন বা মাস্টারদা, তাকে চট্টগ্রাম, আমরা চট্টগ্রামে চলে আসি। আমি এখন চট্টগ্রামে বসে আছি। এই যে তারাই যে প্রতিবাদটা করছে সেটার থেকে আমি এখন যেখানে বসে আছি এটার দূরত্ব একদম টাইনা টুইনা গেলে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। তো সূর্যকুমার সেন মাস্টারদা ওনার নাম, চট্টগ্রামে বিপ্লবী বাহিনী গড়ে তুলছে। পরবর্তীতে এটা চট্টগ্রামের আদি নাম চিটাগং রিপাবলিকান আর্মি হয়েছিল। তাহলে তার যেই চট্টগ্রাম বিপ্লবী যে বাহিনী, এটার পরবর্তী নাম হচ্ছে চিটাগং রিপাবলিকান আর্মি। 1930 সালের 18 এপ্রিল 18 এপ্রিল চট্টগ্রামের 2টা সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে। আমরা এগুলাতে এখনো আছে। এখানে একটা পার্ক আছে শেখ রাসেল, আমরা ওই পার্কে বসে বসে বন্ধু বান্ধবরা বাদাম বাদাম খাইতাম। এদিকে পাহাড়ের উপরে, এটা খুব সুন্দর একটা জায়গা। 1930 সালে 18 এপ্রিল চট্টগ্রামের 2টি সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। 1934 সালে এই মাস্টারদা সূর্য সেন 1934 সালে 12ই জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। তাহলে 12 জানুয়ারি 1934 সাল 12 জানুয়ারি 1934 সাল তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। তো এই তার সম্বন্ধে আরেকটু পড়ি। তাকে গ্রেপ্তার করার জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তো মাস্টারদা সূর্য সেনের এই মূর্তিটা এখনো আছে এখানে, ওনার ভাস্কর্যটা। তো ওনাকে কেন বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়? কারণ হচ্ছে ওনাকে যদি কোনো জায়গায় কবর দেওয়া হয়, তাহলে ওনাকে কবরস্থ করলে সেই জায়গাটা বিপ্লবের একটা কেন্দ্র হয়ে উঠবে। সেটা দেখে মানুষ বলবে এখানেই তো মাস্টারদা সূর্য সেন, উনি ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করছে। এটা মানুষের মধ্যে একটা জাগরণের একটা সঞ্চার আসবে। এই জন্য ব্রিটিশ সরকার তার মৃতদেহটাকে হস্তান্তর না করে সাগরে ভাসিয়ে দিছে, যাতে বাঙালিরা বিপ্লবের কোনো অনুপ্রেরণা না পায়। এরপরে আমাদের দেখবো যে প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনার যে ভাস্কর্য সেটা আমার যে ওনাদের এই দুইটাই আমার খুব কাছাকাছি, দুইটা একই জায়গা পাহাড়তলি। আমি এখন বর্তমানে পাহাড়তলির মধ্যে বসে আছি, মানে এখন যেই জায়গাটা বসে আছি এটার নামই পাহাড়তলি, এবং এইটারই একটা এখান থেকে 1 কিলোমিটার দূরে এই ঘটনাটা। তো প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার মূর্তিটাও আছে, মানে ওনার যেই ভাস্কর্য সেটাও আছে খুব অরক্ষিত অবস্থায়। মানে এখানে একটু কি বলে, ওখানে কাক টাক নোংরা করে ফেলছে বিষয়টা এরকম। কিন্তু এই যে বাঙালি পড়াশোনা নাই, মূর্খ জাতি, চিনে না। প্রীতিলতা ওয়াদ্দেদার শুধুমাত্র বিসিএস যারা দেয় ওরা চিনে, এছাড়া আর কয়জন চিনে? ওখানে যারা আছে ওরা যদি বলে যে এই লোকটা কে চিনবে না, ওই যে কোন এক মহিলা,
ঠিক আছে, কিন্তু সে যে কত পরিমাণ মানে কত একটা মহিলা মানুষের কত বড় বিপ্লবের একটা নেতৃত্ব দিয়েছে সেটা কিন্তু ভাইয়া মানুষ জানে না। সিনেমা আছে পৃথিবীতে হ্যাঁ, বলেন। সিনেমা আছে সিনেমা ও আছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সিনেমা আছে। তো পূর্ণদৈর্ঘ্য। তো এই যে ফিতিলতা ওয়াদ্দেদার এখন এই পাশের যেটা আছে, যে আমাদের এই পাশে যে আছে, ওই মানে এটা কি পাশে, বাম পাশে, বাম পাশে যে আছে উনি হচ্ছে আসল ফিতিলতা ওয়াদ্দেদার। আর আরেকজন ফিতিলতা ওয়াদ্দেদার দেখা যাচ্ছে, এখন বলেন উনি কে, এটা কে বলেন তো? ভাইয়া পরিমণি। আপনাদের সবার প্রিয় অভিনেত্রী পরীমণি। ঠিক আছে। আমার ভাইয়া আপনার না, আমার না, আমার না। আমি পরীমণির কোনো আমার আমি পরীমণির কোনো মুভি দেখি নাই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, মা হিসেবে ভালো মা হিসেবে পুলিশ পুলিশ ইন্সপেক্টর সাকলাইন, হ্যাঁ। মা হিসেবে বে- বেচারা বেচারা সাকলাইনে চাকরি, বেচারা সাকলাইন ডিমোশনে চলে গেল, তাই না? আচ্ছা, যাই হোক। জি ভাইয়া নীল কেক, ওয়ান নীল এমনি এমনি নীল কেক একটা দেখছিলাম, নীল কেক এলা কারা কারা খাইছে জানি না। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার, এই প্রীতিলতা ওয়াদ্দেদার উনি হচ্ছে মাস্টারদার একজন ছাত্রী ছিলেন। মাস্টারদা সূর্যকুমার সেন, সূর্যকুমার সেনের একজন ছাত্রী ছিল এই প্রীতিলতা ওয়াদ্দেদার। তো মাস্টারদার ছাত্রী ছিলেন, এবং উনি, ওনার একজন বান্ধবী ছিল। আচ্ছা সরি, ওনার হ্যাঁ, যে নিচের জন্য ওনার আবার বান্ধবী, ওনারকে পরে পড়বো। লীলা নাগের দীপালি সঙ্গের অন্তর্ভুক্ত শ্রী সঙ্গের সদস্য ছিলেন, এবং উনি ওনার একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। প্রীতিলতা কোন কলেজের স্টুডেন্ট ছিল বলেন তো? বেথুন কলেজ, বেথুন কলেজের দর্শনের ছাত্রী ছিল, ফিলোসফি, বেথুন কলেজের ফিলোসফির ছাত্র ছিল এই প্রীতিলতা ওয়াদ্দেদার। এবং তো বলা হয় 1932 সালে মাস্টারদা প্রীতিলতা এবং মাস্টারদা 1932 সালে মাস্টারদা দুইজনকে দায়িত্ব দিল, প্রীতিলতা এবং কল্পনা দত্তকে। তাহলে প্রীতিলতা এবং ওনার বান্ধবী কল্পনা দত্তকে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব, যেটা আমার এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, তো চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য মনোনীত করেন। যে মাস্টারদা বললো যে তোমরা দুইজনে 1932 সালে প্রীতিলতা এবং কল্পনা দত্তকে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের আক্রমণের জন্য মনোনীত করেন। এবং ওনারা এখানে আক্রমণটা করে, কিন্তু ওনারা আক্রমণ করার আগেই আসলে ওনারা ধরা পড়ে যায়। 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় যে ক্লাব আক্রমণ করেন, তো ওই সময় ওরা যেগুলা ছিল, ধরেন ব্রিটিশরা যেগুলা ছিল, এগুলা তো ধরেন একদম, হ্যাঁ, ওখানে রেড ওয়াইন টোয়াইন খায়াটে শীতে পড়ে আছে। চিন্তা করলো যে যাতে এগুলাকে ওই অবস্থায় যাতে আক্রমণ করা যায়, কিন্তু ওনারা আসলে ধরা পড়ে গেছে। ক্লাব আক্রমণ করেন, এবং উনি যখন ধরা পড়ে যাবে এরকম অবস্থা, যখন ওনারা ধরা পড়ে গেল, তখন উনি গ্রেপ্তার হওয়ার আগেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে উনি আত্মঘাতী দেন। ওই সময় বিপ্লবীদের গলায় এরকম, এই দেখেন, এই যে আমাদের পরিয়াভার গলায় কিন্তু এটা আছে, দেখছেন? এই যে এইটার মধ্যে ওনার, এটার মধ্যে পটাশিয়াম সায়ানাইড ছিল, ওদের গলায় একটা লকেট ছিল, ওই লকেটে পটাশিয়াম সায়ানাইড ছিল। মানে ওরা যদি কখনো ধরা পড়ে, তাহলে ওরা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করবে, কারণ ওরা যদি বেঁচে যায় ওরা অত্যাচারের শিকার হবে, এবং ওদের মাধ্যম থেকে ওদেরকে অত্যাচার করে ওদের থেকে বিভিন্ন খোঁজ খবর নিতে পারবে অন্য বিপ্লবীদের, এই জন্য তারা ধরা পড়ার আগেই আত্মহত্যা দিত। এরপর আমরা একজন সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী, আচ্ছা বলেন তো তাহলে সর্বকনিষ্ঠ পুরুষ বিপ্লবী কে ছিল, মনে আছে? ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু। 18 বছর 7 মাসে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়। তো সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী হলো সুনীতি চৌধুরী। উনি হচ্ছে সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী সুনীতি চৌধুরী। খুব মনে রাখতে হবে, একটা একদম খুব পিচ্ছি, তাই না? সুনীতি চৌধুরী সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী। সর্বকনিষ্ঠ পুরুষ বিপ্লবী হচ্ছে ক্ষুদিরাম বসু। এগুলা নিয়ে আর কোনো কনফিউশন নাই, কনফিউজ হবেন না। তারপর আর যদি বলো যে সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসু আছে, এটাও আছে, তখন
সুনীতি চৌধুরী হবে, কারণ ওনার বয়স ক্ষুদিরাম থেকেও কম। আচ্ছা, এবার হলো ধরেন যে সাইমন কমিশন, আমাদের যেই সাইমন কমিশন নিয়ে আমরা আগেই বলছিলাম যে লর্ড আরউইনের সময়ে উপমহাদেশে, এখন খেয়াল করেন এই যে এই ধরনের আন্দোলন হয়েছিল, এখন এই আন্দোলনগুলো তো এখন ওরা তো দেখতেছে মানে অবস্থা খুবই খারাপ। তখন এইসব আন্দোলনগুলো হওয়ার আগেই সাইমন কমিশন গঠন হয়েছিল 1927 সালে। সাইমন কমিশন আইসা বললো যে কি আমরা তোমাদেরকে ডোমিনিয়ন একটা রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য তারা চেষ্টা করলো। 8 জন ছিল সাইমন কমিশনে। কাজী নজরুল ইসলাম এই সাইমন কমিশনের ব্যঙ্গাত্মক একটা কবিতা লেখে এই রিপোর্টটাকে নিয়ে 1923 সালে। এরপর গান্ধীজি আইন অমান্যকারী আন্দোলন তৈরি করে তার মধ্যে। তো এখন খেয়াল করেন এই যে এত ধরনের মানে এই যে মাঝখানে আমাদের যেই মাস্টারদা সূর্য সেন সহকারে প্রীতিলতা ওয়াদ্দেদার, সুনীতি চৌধুরী, ক্ষুদিরাম বসু এবং এই যে এদের সবার আন্দোলনের ফলে ব্রিটিশরা চিন্তা করলেন না এই ভারতীয়দেরকে নিয়ে তো মহা সমস্যা, এবং দেখি ওদেরকে নিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারি কিনা। তখন তারা 1935 সালে ভারত শাসন আইন তৈরি করলো। তাহলে দেখেন ভারত শাসন আইন কখন তৈরি হয়? 1935 সালে। তাহলে বলেন তো রেগুলেটিং অ্যাক্ট কখন তৈরি হয়? নিয়ামক আইন। এই তো মাথায় বাজ পড়ে গেছে এখন। হ্যাঁ, 1973 সালে। 1973 সালে। থ্যাংক ইউ, দেখছেন মনে আছে সব। 1973 সালে। আমরা ইতিহাস তো অনেক মানে ডিটেলস পড়ি, এই জন্য আশা করি আপনারা কানেক্ট করে করে বলে বলতে পারবেন। 1973 সালে রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট থেকে তৈরি হয়। আর এখানে ভারত শাসন আইন 1935। হ্যাঁ বলেন। 1973 না তো, ও আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ 1773, একটু ধরেন একটু ভুল হয়ে গেছে আর কি। আচ্ছা 1900 বলতে বলতে 1900 চলে আসতেছে আর মুখ দিয়ে। ওই যে বলে আছে না যে অনেক সময় এরকম হয়তো অনেকের বলছে ভাই পেটে আসে কিন্তু মুখে আসতেছে না, কারণ মুখে তো বলতে বলতে এটাই হয়ে গেল। তো দেখেন, তো আমরা দেখলাম প্রীতিলতা ওয়াদ্দেদার সহকারে ওরা সবাই আন্দোলন করতেছে। সাইমন কমিশন ব্যর্থ, সেও কোনো রিপোর্ট দিল বাঙালিরা এগুলাকে কি বলেন এগুলো হয় নাই। ঠিক আছে, এবার ভারত সরকার এবার চিন্তা করলো আমরা একটা ভারত শাসন আইন তৈরি করি 1935, ভারত শাসন আইন 1935। এখন আমরা ভারত শাসন আইনটা নিয়ে একটু দেখব। তো এখানে যেটা আমরা দেখতেছি 1926 সালে ঢাকা ও কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়। আমরা দেখলাম 1923 সালে বেঙ্গল ফ্যাক্ট, 1923 সালে বেঙ্গল ফ্যাক্ট একটা আইন চুক্তি করলো যে হিন্দু মুসলমান একটার সাথে দ্বন্দ্ব মারামারি কাটাকাটি করবে না। কিন্তু 1926 সালে কলকাতার ঢাকায় আবার তুখার মারামারি, ধর্মার খা গ্রুপ মারামারি শুরু করে দিছে। এখন ব্রিটিশ সরকার দেখতেছে যে 1926 সালে ঢাকা কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গা হলে ব্রিটিশ সরকার একটি ভারত শাসন আইন প্রণয়নের জন্য 1923 সালে সাইমন কমিশন গঠন করে। দেখলো যে এই উত্তেজিত জনতা হিন্দু মুসলমান এদেরকে তো আসলে এদেরকে যদি আমরা শাসন ক্ষমতা দেই ওরা তো মারামারি করে মরে যাবে। এখন ওদেরকে কিভাবে শাসন ভারটা দেওয়া যায়, কিভাবে উপমহাদেশ থেকে